সবাই মিলে জোরসে একটা স্লোগান দেই, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কোথায় গেল তোমাদের দিল্লি না ঢাকা স্লোগান? কোথায় গেল তোমাদের গোলামি না আজাদি স্লোগান? 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলমারী উপজেলার অনন্তপুর সীমান্তে একটা হত্যাকাণ্ড ঘটেছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে একটা কিশোরী নিহত হয়, যার নাম ছিল ফেলানি। কাঁটাতারের যে বেড়া, সেই বেড়ায় ঝুলেছিল তার লাশ প্রায় 4 ঘন্টার মতো। এটা নিয়ে সারা বিশ্বব্যাপী তুলপাড় শুরু হয়। পুরো দায়টা বাংলাদেশ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ ফেলানিকে ভারতবর্ষ হত্যা করেছে, বিএসএফ হত্যা করেছে, এই দায় নাকি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের। 2011 সালের ঘটনা, পার হয়ে গেছে 1 যুগেরও বেশি সময়। আচ্ছা, ফেলানিকে কেন হত্যা করা হয়েছিল? এই প্রশ্নটা কি আপনারা কখনো করেছেন? ফেলানিকে বিএসএফ গুলি করেছিল, ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, ফেলানির লাশ কাঁটাতারে ঝুলেছিল, কিন্তু ফেলানিকে হত্যা কেন করা হয়েছিল? এই প্রশ্নটা কখনো আপনারা করেছেন? কেউ জানতে চেয়েছেন ফেলানি কেন হত্যাকাণ্ডের শিকার হলো? চান নাই, কারণ আপনারা সব সময় সামনে যেটা ঘটে সেটাই দেখতে চান। এই ঘটনার পেছনে যদি কোনো কিছু থেকে থাকে সেটা আপনারা জানতে চান না, দেখতে চান না, বুঝতে চান না, শুনতেও চান না। এইটা আপনাদের স্বভাবগত বৈশিষ্ট্য, বিশেষ করে বাঙালির। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের দরিদ্র কৃষক দিনমজুর নুরুল ইসলামের মেয়ে ফেলানি। নুরুল ইসলাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চলে যায়। পেটের তাগিদে, ক্ষুধার তাগিদে সে বাংলাদেশে তার জীবিকা নির্বাহ করতে অক্ষম ছিল, যার কারণে সে ওই সীমান্ত ব্যবহার করে ভারতবর্ষে চলে যায়। পরবর্তীতে ফেলানির বিয়ে ঠিক হয় বাংলাদেশে। ফেলানির বিয়ে উপলক্ষে ফেলানির পিতা এবং ফেলানি সীমান্তের কাঁটাতারের উপর দিয়ে মই ব্যবহার করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বিএসএফ সেটা দেখে ফেলে এবং গুলি করে, যার কারণে ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়। এমনকি ফেলানির পিতা নুরুল ইসলাম সীমান্তে চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল, অর্থাৎ ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য সে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করাতো। বাংলাদেশে তার লোকজন ছিল, তারা সেটা বাংলাদেশে বিক্রি করে ফেলানির পিতাকে পয়সা দিত। এই ঘটনা আপনারা জানেন? কখনো জানতে চেয়েছেন? চান নাই, উল্টো দোষ দেওয়া হয়েছে বিএসএফ কে, দোষ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, দোষ দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ শাসনকালে থাকা অবস্থায় কেন ফেলানি হত্যাকাণ্ড ঘটলো। কিন্তু ফেলানির পিতা যে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে গেল, সেখানে গিয়ে আবার চোরাচালানের ব্যবসা করলো, সেটা আপনারা কখনো জানতে চান নাই, সেটা আপনারা কখনো সামনে আনতে চেষ্টাও করেন নাই। বাংলাদেশের সুশীল বুদ্ধি, বাংলাদেশের গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, বিশেষ করে জামাত এবং বিএনপি এবং বামেরা এই ফেলানি হত্যাকাণ্ড নিয়ে এমন কোনো জঘন্য মিথ্যাচার নাই যেটা করে নাই। ওকে ফাইন, ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এটা আওয়ামী লীগের দায়, এটা বিএসএফ এর দায়, এটা ভারতের দায়, এটা শেখ হাসিনার দায়, সব ঠিক আছে। কিন্তু গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুজনকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। কেন হত্যা করেছে জানেন? তারাও সীমান্তে অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল, তারা সীমান্তে চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল। এইটা বাংলাদেশের গণমাধ্যমে আসবে না, আসবে না তো। কারণ এখন তো বাংলাদেশের গণমাধ্যমের প্রিয় পাত্র আমাদের পরাধীনমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতার মসনদে তুলতুলে জায়গায় অধিষ্ঠিত হয়ে বসে আছে। এখন তো মিডিয়া সেগুলা বলবে না। মিডিয়া সবসময় শেখ হাসিনার ভুল ধরতে ব্যস্ত ছিল, মিডিয়া সবসময় আওয়ামী লীগের ভুল ধরতে ব্যস্ত ছিল। মিডিয়া জামাত, ডান, বাম, এনসিপি এদের ভুল কখনো চোখে দেখবে না, কারণ মিডিয়া দালাল, প্রথম সারির দালাল। আজকে যেই সব সাংবাদিককে জেলে আটকে রাখা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের শাসনামলে তারা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল, তাদেরকে মিথ্যা মামলায়, ভুয়া হত্যা মামলায় গ্রেফতার করে রাখা হয়েছে। শাকিল, ফারজানা রূপা, সাংবাদিক দম্পতি, শাহরিয়ার কবির, উনাদের মতো ব্যক্তিদেরকে জেলে আটকে রাখা হয়েছে। এগুলার পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না। জনাব তারেক রহমান, আপনি কি বাংলার মসনদে চিরকালের জন্য স্থায়ী হয়েছেন? অন্যায়। এখন এনসিপির দালালগুলা স্লোগান দেবে না, ছাত্র দলের দালালগুলা স্লোগান দেবে না, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। এখন যাও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে, সেখানে গিয়ে স্লোগান দাও 7 সিস্টার্স দখল করব, সেখানে গিয়ে বলো পশ্চিমবঙ্গ দখল করব 4 দিনের মাথায়, সেখানে গিয়ে ইমানি জোশ দেখাও।
সেখানে গিয়ে জিহাদি জোশ দেখাও, সেখানে গিয়ে স্লোগান দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যাও না স্লোগান দাও, দেখি তোমাদের কত বড় বুকের পাঠা। সীমান্তে দুজনকে হত্যা করা হয়েছে, এই নিয়ে বর্তমান সরকারের কোনো ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট মহলের কারো কথা শুনেছেন? কেউ কোনো মন্তব্য করেছে? কেউ কোনো বক্তব্য দিয়েছে? দেয়নি, দেবে না। কারণ ভারত বিরোধিতা করা হয় শুধুমাত্র বাংলাদেশে ধর্মীয় অনুভূতির ব্যবসা করার জন্য। বাংলাদেশ ইসলামিস্ট যারা আছে, রেডিকালিস্ট যারা, জঙ্গি জিহাদি মানসিকতার, এদের ভোটগুলাকে ব্যালট বাক্সে ভরার জন্যই মূলত এই ধর্মীয় কার্ডটা খেলা হয়। বিজেপিকে আপনারা উগ্রবাদী সংগঠন বলেন, বিজেপিকে আপনারা বলেন ধর্মীয় রাজনীতি করে, হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করে। আপনারা আবার বলেন ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা উল্লেখিত আছে, তারা কেন ধর্মীয় রাজনীতি করবে? বাংলাদেশের সংবিধানে তো ধর্মনিরপেক্ষতা আছে, আছে না? বাংলাদেশ স্বাধীন হয়েছে 4টা নীতির উপর ভিত্তি করে: ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। এই 4টা বাংলাদেশের সংবিধানে আছে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকার পরেও বাংলাদেশকে তোমরা চাও ইসলামী শরিয়া আইনের মাধ্যমে পরিচালিত করতে, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হোক, ইসলামের আইন প্রতিষ্ঠা হোক, সেটা তোমরা চাও। অথচ বাংলাদেশ ধর্মনিরপেক্ষ। কিন্তু ভারত যখন, বিজেপি যখন ধর্মীয় রাজনীতি করে, তখন তোমাদের চেতনার দণ্ড এমন 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 করে, তখন তোমাদের ধর্মীয় অনুভূতি একদম এমন 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 করে, তখন তোমাদের সেকুলারিজমের কথা মনে পড়ে যখন ভারতে বিজেপি ধর্মীয় রাজনীতি করে। আর যখন তোমরা বাংলাদেশে বসে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসে, যে রাষ্ট্র স্বাধীন হয়েছে ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে, তখন তোমাদের সেকুলারিজমের কথা মাথায় থাকে না। জামাতের আমিরই বলতেছে পশ্চিমবঙ্গে মুসলিমদের নির্যাতন হয় কিনা সেটা আমরা খতিয়ে দেখবার চেষ্টা করব। একাধিক জঙ্গি জিহাদি মৌলবাদী এই মাদ্রাসার পায়ু যোদ্ধারা ভারতকে হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, দখল করবে। ক্ষেত্র বিশেষে দেখলাম বিএনপির বিভিন্ন নেতাকর্মীরাও হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে। ভারতে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার যদি সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চালায়, বাংলাদেশও সেটা চলবে হিন্দু ধর্মাবলম্বীদের উপর। কি চমৎকার, কত বড় দ্বিচারিতা এদের মধ্যে, আপনারা জাস্ট চিন্তা করেন। ক্ষমতা এমন একটা জিনিস, এটাকে উত্তপ্ত করার মতো ভাবতে হবে। বাংলাদেশের ক্ষমতা একটা উত্তপ্ত করার মতো। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসলো, তারেক রহমান সবকিছু সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আসলেন। এসেই তিনি ভেবেছেন ক্ষমতার চেয়ারে যেভাবেই হোক তাকে বসতে হবে। আসলেন, বসলেন। এরপর যখন বুঝলেন এটা উত্তপ্ত একটা করা, এখানে বসলে পশ্চাৎ দেশ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে যদি আমি এই ক্ষমতার তাপটাকে নিয়ন্ত্রণ করতে না পারি। জনাব তারেক রহমান এই তাপকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তিনি সার্বিকভাবে ব্যর্থ হয়েছেন। এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি, জনাব তারেক রহমান যখন তার বইয়ের বুকে মাথা রেখে ঘুমায়, তার বইয়ের কুলে মাথা রেখে ঘুমায় রাত্রিবেলা, তখন সে নিঃসন্দেহে স্বপ্ন দেখে একজন মহিলা 70 ঊর্ধ্ব, সেই মহিলা কিভাবে এই দানবীয় রাষ্ট্রকে পরিচালনা করেছেন, সেই মহিলা কিভাবে এই অসংখ্য দৈত্য দানবকে বোতলবন্দি করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে তিনি কিভাবে একক হাতে সামাল দিয়েছেন, বাংলাদেশটাকে কিভাবে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যময়ের দেশে রূপান্তর করেছেন, বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সামরিক খাত, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন ধরনের বন্দোবস্ত করা, বিভিন্ন ভাতার ব্যবস্থা করা, বিধবা ভাতা, অসংখ্য, মানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, গৃহায়ন প্রকল্প, যে যাদের বসবাসের জন্য জায়গা ছিল না, জমি ছিল না, বাস্তুহীন, গৃহহীন, তাদেরকে ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া। কি করেন নাই? বঙ্গবন্ধুর কন্যা আপনাদের জন্য কি করেন নাই? বিনিময়ে আপনারা কি দিয়েছেন? তাকে অসম্মানিত করে তার অন্তর্বাস নিয়ে আপনারা হাসি তামাশা করেছেন, ঠাট্টা করেছেন। তাকে হত্যা করতে না পেরে সেটার ক্ষোভ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। আপনারা গণমাধ্যমে বলেছেন শেখ হাসিনাকে হত্যা করা ছিল আপনাদের একমাত্র লক্ষ্য। এখন চালান রাষ্ট্র। আমি আজকে এই ভিডিওতে বলে গেলাম বাংলাদেশে এমন দিন আসছে, দ্রুত তারেক রহমান শেখ হাসিনাকে ফোন করে মাফ চাইবেন। তিনি বলবেন আসেন আমরা একসাথে মিলে দেশ পরিচালনা করি। কারণ তারেক রহমানের বাবার সাধ্যনায় এই রাষ্ট্র পরিচালনা করবেন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে ধ্বংসের দিকে আগাচ্ছে, বাংলাদেশের রিজার্ভ কত এখন আমি জানি না, আপনারা জেনে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এই রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রের না আছে আইন শৃঙ্খলা, রাষ্ট্রের না আছে কোনো সিস্টেম, রাষ্ট্রের আমলাতন্ত্র দুর্নীতিগ্রস্ত, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর ভেঙে পড়েছে। আবার তার মধ্যে মরার উপর খাড়ার ঘা মার্কিন বাণিজ্য চুক্তি, জ্বালানি সংকট, হামের টিকার অভাবে প্রতিদিন অসংখ্য শিশু মৃত্যুবরণ করতেছে। সবকিছু মিলিয়ে ভাই আমি আবারও বলতেছি, তারেক রহমান খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলবে, কথা বলে বলবে যে আসেন, দেশে আসেন, আপনার উপর থেকে সব অবৈধ রায় আমরা প্রত্যাহার করে নেব, আমরা রাষ্ট্রটা একসাথে মিলে পরিচালনা করি। এছাড়া
জনাব রহমানের আর কোনো পথ বাকি নাই। যেভাবে আগুন নিয়ে খেলতেছেন, একদিকে ভারত, অন্যদিকে চীন, তার উপর মার্কিন যুক্তরাষ্ট্র, এই তিনটা বৈশ্বিক ক্ষমতাকে ব্যালেন্স করার সক্ষমতা 10 পাস প্রধানমন্ত্রীর মধ্যে নাই। এটা খোদ 10 পাস প্রধানমন্ত্রী নিজেও জানে। সুতরাং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গোলামি, আজাদি আজাদি, এইসব স্লোগান না দিয়ে আপাতত স্লোগান দেন, ওই দিল্লিও না ঢাকাও না ইসলামাবাদ, ইসলামাবাদ, দিল্লিও না ঢাকাও না করাচি, করাচি, এই ধরনের স্লোগান দেন। তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে যে আপনারা সত্যিকার অর্থে কি ধারণ করেন। এই আড়ালে আবডালে লুকিয়ে থেকে গুপ্ত হয়ে যে রাজনীতি করার প্রবণতা, এখান থেকে বের হয়ে আসেন জনাব তারেক রহমান। কোনো হুমকি নয়, কোনো ধামকি নয়, শুধুমাত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই আমাদের কাজ। আমরা সেটা করছি, বাকি সিদ্ধান্ত নেবে বর্তমান সরকার, সরকারের প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ বা মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, যদিও তার এই অভিযোগগুলো নেহায়েতই মিথ্যা। এখন প্রিয় দর্শক, আপনারা বলতে পারেন যে যদি মিথ্যা হয়েই থাকে তাহলে এগুলো নিয়ে আলোচনার কি আছে? আলোচনার অবশ্যই আছে। তার এই বক্তব্যগুলো তাৎপর্যপূর্ণ। এই কারণে তাৎপর্যপূর্ণ, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনও কিসের উপরে ভর করে রাজনীতি করছে, তাদের কানেকশনগুলো কোথায় কোথায়, সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে। তিনি কি বলেছেন সেটুকু আগে একটু জানিয়ে রাখি আপনাদের। তিনি বলেছেন যে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। চিন্তা করে দেখেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে নির্বাচনে কারচুপি করা হয়েছে শুভেন্দুর পক্ষে। মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। মোটা দাগে এই হচ্ছে তার মন্তব্য। এখন যে কারণে বলছিলাম যে এদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনও পর্যন্ত কিসের উপর ভর করে তারা রাজনীতি করছে না, অথবা তাদের রাজনৈতিক পুঁজিটা কী। আমরা জানি যে কর্নেল অলি আহমেদ সবশেষ বাংলাদেশে যে নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আগে জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে তিনি নির্বাচন করেছেন এবং শোনা যায় যে বড় ধরনের গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তিনি জামাতের জোটে যোগ দিয়েছিলেন। যাও, সেগুলো নিয়ে তো আলোচনা আছে। এখন তিনি যে বক্তব্য দিয়েছেন সেই জায়গা থেকে প্রথম প্রশ্ন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জানানোর মতন অনেক কিছু আছে, কিন্তু এই ধরনের বেসামাল কথাবার্তা কেন? শেখ হাসিনা এতটাই শক্তিশালী হয়ে আছেন ভারতে অবস্থান করে বা আশ্রয় নিয়ে যে ভারতের মতন দেশের একটি রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবে সেটা নির্ধারণ করে দেন শেখ হাসিনা, আর শেখ হাসিনা সেই পরামর্শ অনুযায়ী চলেন সেখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে অনেক কিছু মন্তব্য করা যায়, আমরা তো আর বিশেষ বেসামাল অবস্থায় থাকি না, অতএব মন্তব্য করার জায়গা থেকে নিজেকে সামনে রাখতে হচ্ছে। যাই হোক, ভারত বিরোধিতা ছাড়া এদেশের অধিকাংশ রাজনৈতিক দলের এখনও কোনো পুঁজি নেই। আমরা দেখেছি কথিত বিপ্লবী যারা রয়েছেন এনসিপির হয়ে, সাবেক ছাত্র সমন্বয়ক, তারা তো ডক্টর ইউনূস সরকারের সময় পুরো 1.5 বছর ভারতের বিরুদ্ধে বিপ্লবী সংগ্রাম করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে যা ইচ্ছে তারা তাই করেছে। তারা নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়েছে এবং তার একটু আপগ্রেডেড ভার্সন হচ্ছেন এই কর্নেল অলি আহমেদরা। দ্বিতীয় প্রশ্ন যদি এভাবে উত্থাপন করি যে মমতার জন্য দরদটা কেন উতলে উঠছে, তার মানে কি এই যে আমরা যে শুনি বা জানি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদেশের কথিত ইসলামপন্থী মৌলবাদী রাজনৈতিক বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে বা দলের সঙ্গে একটা মারাত্মক কানেকশন ছিল। এদেশে মৌলবাদী শক্তির উত্থানের যে একটি ধারা বা একটা পর্যায়ে আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যোগসাজশ ছিল এবং 24শে যে গণঅভ্যুত্থান সেটির পিছনেও মমতার এক ধরনের পার্টিসিপেশন ছিল। তার কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি মৌলবাদী সংগঠনগুলো যেভাবে একেবারে জ্বালাও পোড়া আন্দোলন শুরু করেছিল শেখ হাসিনার সরকারের পতনের জন্য। বিজেপি মানে নরেন্দ্র মোদীর যে ভারতীয় জনতা পার্টি, সেই দলটির যে
হিন্দুত্ববাদী মৌলবাদী রাজনীতি, সেটিকে নিশ্চয়ই আমরা সমর্থন করি না। কিন্তু তারা সেসব বিষয় কিছু না বলে মমতার পক্ষে দাঁড়াচ্ছেন। রহস্যটি আসলে কোথায়? এবং বিজেপি সম্পর্কে একটি কথা না বললেই নয় যে আমরা জানি যে বিজেপি হিন্দুত্ব মৌলবাদী সংগঠন, কিন্তু তারা তো ভারতের জাতীয়তাবাদে বিশ্বাসী। এদেশে যে মৌলবাদী রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে ইসলামপন্থী, তারা কি বাঙালি জাতীয়তাবাদী বা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী? তারা তো ৭১কেই স্বীকার করে না। এবং কর্নেল অলি আহমেদরা এই দেশকে জন্ম দিলেও পরবর্তীতে তারা তাদের আদর্শ ধরে রাখতে পারেননি বিশেষ সুবিধাবাদিতার জায়গা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে তিস্তার পানি চুক্তি প্রায় ১.৫ যুগ ধরে আটকে রাখলেন, সে বিষয়ে তো কর্নেল অলিরা কখনো মুখ খোলেননি, কথা বলেননি। পাকিস্তান ইস্যুতে কি এই কর্নেল অলি আহমেদরা বা এনসিপি কিংবা জামাত টু শব্দটি করেছে? গত ১.৫ বছরে, মানে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা যে একের পর এক বাংলাদেশে এসেছেন, কোথায় কোথায় গোপন বৈঠক করেছেন, আঁতাত করেছেন, পাকিস্তানি জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যেসব কথিত রাজনৈতিক দলের নেতাদের যোগাযোগ বা সম্পৃক্ততা, তারা যে বাংলাদেশে এসেছেন, আমাদের স্পর্শকাতর বেশ কিছু বাহিনীতে তারা যোগাযোগ বৃদ্ধি করেছেন, সেসব বিষয়ে টু শব্দটি করেছেন? করেননি। এই যে জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত অনেকে জেল থেকে বেরিয়ে এলেন, জামিন পেলেন, তাদের বিষয়ে কোনো কথা বলেছেন? বলেননি। এই যে মার্কিন চুক্তি নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সারা দেশে, তা নিয়ে এনসিপি, জামাত বা কর্নেল অলিদের মতন দলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? বলা তো হয়নি। তাদের একমাত্র পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা। এগুলো মানুষ আর খায় না। এমনকি সাম্প্রতিক সময়ে যে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, মানবিক দুর্যোগ, হামে আক্রান্ত হয়ে সরকারি হিসাব মতে ৪০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন যে সহস্রাধিক মৃত্যু হয়েছে এরই মধ্যে, সে বিষয়ে ডক্টর ইউনূস সরকারের প্রতি সামান্যতম প্রশ্ন উত্থাপন করেছেন? করেননি তো। এই হচ্ছে কর্নেল অলি বা তাদের জোটসঙ্গী জামাত বা এনসিপি, এদের রাজনীতি। এর সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, যদিও কর্নেল অলি বিষয় নয়, বরং শেখ হাসিনা প্রসঙ্গ। হঠাৎ করে শেখ হাসিনার একটি অডিও বেশ ভাইরাল হয়েছে। তিনি তো নিয়মিত তার নেতাকর্মীদের সঙ্গে অডিও কনফারেন্সে যুক্ত হন। সেখান থেকে একটি অডিও শুনতে পেলাম। সম্ভবত একদিন আগে তিনি এই বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন। সেই বক্তব্যের একটি অংশে তিনি বলছেন যে, মানে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়বো কাদেরকে? যারা অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে এই গত প্রায় ২ বছরে, তাদের উপরে। বেশ ভালো কথা। তিনি বলছেন যে ৬ মাস অপেক্ষা করো, আমি আসছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব। সত্যিই তিনি ৬ মাসের মধ্যে দেশে ফিরে আসবেন? বাস্তবতা কি তাই বলে? হতে পারে, অস্বাভাবিক কিছু না। রাজনৈতিক পরিস্থিতি কখন কোন দিকে যায় এটা আমরা নিশ্চিত করে কেউ জানি না। কিন্তু যদি সত্যি এর কথার কথা হয়ে থাকে, তাহলে কি জন্য তৃণমূলের নেতাকর্মীদের মন চাঙ্গা করতে তিনি এই ধরনের মন্তব্য করতেই পারেন, কিছুটা কৌশল অবলম্বন করতেই পারেন। কিন্তু কথা হচ্ছে, এতে কজন নেতাকর্মীর মন চাঙ্গা হয় আমরা জানি না। তবে এটুকু বুঝি, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে, হামলা মামলার ঝুঁকি নিয়েও গত ১.৫-২ বছরে ছোটোখাটো করে হলেও বিক্ষিপ্ত মিছিল তারা করেছে, বিক্ষিপ্ত কর্মসূচি তারা পালন করেছে। মাঝখান থেকে কী হয়েছে? শত শত হাজার হাজার নেতাকর্মী কারাগারে গেছেন। কিন্তু কারাগারে যাওয়ার পরে কী হয়েছে? তাদের খোঁজ খবর কেউ নেননি। যদি নেতাকর্মীদের মন চাঙ্গা করতে হয়, তাদের যে মামলা মোকদ্দমা, তাদের সেই বিষয়গুলো খোঁজ খবর নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাতে গোনা ২-৪ জন ছাড়া কেউ খোঁজ খবর নেন না। লাখ লাখ টাকা দিয়ে জামিন করাতে হচ্ছে, ভিটে মাটি বিক্রি করে অনেকে জামিনের চেষ্টা করছেন, তারপর অনেকে এখনও কারাগারে রয়েছেন। এসব মিষ্টি কথাই নেতাকর্মীদের মনে মানে চিরা ভেজবে না। আরও ভয়ঙ্কর যেটি, যে শেখ পরিবারের, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, হাইব্রিড
নেতা কর্মীর সৃষ্টি করেছে, বিভিন্ন দল থেকে যোগ দিয়েছে লেনদেনের মাধ্যমে এবং অঢেল পরিমাণ সম্পদ দেশের বাইরে পাচার করেছেন, তারা বহাল তবিয়াতে আছেন। তারা তো সুখে শান্তিতে মোটামুটি আছেনই, কিন্তু নেতাকর্মীরা যত যা ঝক্কি ঝামেলা, জীবনের ঝুঁকি নিয়ে সব কিছু করছেন, তাদের খোঁজখবর কেউ তো নিচ্ছে না। বরং সেই বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কাউকে কাউকে দেশের বিভিন্ন স্থানে আবার দলের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। নেতাকর্মীরা হতাশ, যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আবার তাদেরকেই নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে। এসব মানুষদের কারণেই তো এই যে এখন যারা জীবনে ঝুঁকি নিচ্ছেন, তারাই তো বঞ্চিত ছিলেন 17 বছর বা 16.5 বছর। টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়ব, কিংবা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয় হয় কিনা সেদিকে খেয়াল রাখো, অথবা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এ ধরনের মন্তব্যে আমার মনে হয় নেতাকর্মীদের মনে এক ধরনের উন্নাসিকতা তৈরি হচ্ছে। যদি তাদের মন সত্যি সত্যি চাঙ্গা করতে হয়, তাহলে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে এবং এটি শেখ হাসিনাকেই করতে হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।